সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও পরবর্তী ক্লাসের তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শুরু করছি। যথারীতি এইচএসসি সিলেবাসের মানব কল্যাণ আবুল ফজল, যিনি বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম প্রতিকৃতি ছিলেন, তিনি তার মানব কল্যাণ এই প্রবন্ধের ভিতরে বিশেষভাবে কিছু মানুষের বৈশিষ্ট্য, সার্বিক প্রয়াসের কথা, যা মানবিক বিকাশ, সমাজের সাথে মানুষের সম্পর্কিত এবং সমাজ থেকে মানুষ কিভাবে দূরে সরে যায়। মানুষের দুটি সত্তা আছে, একটি হচ্ছে মানবিক সত্তা, আরেকটি হচ্ছে পাশবিক সত্তা। মানবিক সত্তা মণ্ডিত মানুষ কাদেরকে বলা হয়? যে সমস্ত মানুষগুলো পরের প্রতি, পরের উপকারের প্রতি, পরের ব্রতের প্রতি নিজের জীবন দিয়ে হলেও উপকারের চিন্তা ভাবনা করে। এবং একটি মানুষের যখন মানবিকতা উত্তীর্ণ হয় তখন সে মানুষ হয়। আর যখন তার ভিতরে পশুত্ব কাজ করে, যেমন যারা আমরা দেখি জগতে বিভিন্ন ধরনের মানুষের যে অত্যাচার, নিপীড়ন, হত্যাকাণ্ড, আজকে আমরা পেপার পত্রিকায়, টিভি বা ইউটিউব বা ফেসবুকে আমরা লক্ষ্য করি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লক্ষ্য করি প্রায় সময়, আজকে এ হত্যাকাণ্ড, কালকে এ হত্যাকাণ্ড, এভাবে আমরা যে নিউজ পাচ্ছি, সেখানে একটি বিষয় হচ্ছে তাদের মানবিক সত্তাকে পাশবিক সত্তা জয় করে ফেলছে। তারা মানবিকতা তারা লক্ষ্য করে না, পশুত্বকে তারা কি করে, তখন তাদেরকে এই খুন খারাপিগুলো আর স্বাভাবিক বলে মনে হয়। যা হোক, সেখানে তিনি আলোচনা করেছেন এক জাগতিক মানব ধর্ম, মহৎ চিন্তা ভাবনা, তারপরে মানুষের স্বাভাবিক অধিকার, মর্যাদার স্বীকৃতি ও তার প্রতিষ্ঠা ইত্যাদি তিনি আমাদের মাঝে সুন্দর করে তুলে ধরেছেন। তাছাড়া আমরা মানব কল্যাণ মনে করি এক গোষ্ঠী ভিক্ষা দেওয়াকে, বা একটা গরিবকে, একটা মিসকিনকে, একটা দরিদ্রকে একটি পয়সা দান করার পর, 1 টাকা, 2 টাকা, 10 টাকা দান করার পর আমরা নিজেরা আত্মতুষ্ট বলি। কিন্তু আমাদের পারিপার্শ্বিক অবস্থা, আমাদের দায়িত্ব কর্তব্য কি, সে ব্যাপারে আমরা মোটেও সচেতন নই। এই জন্য সমস্যার সমাধান তিনি আমাদের মাঝে ইঙ্গিত করেছেন। তা আমি এখন এ পর্যায়ে মানব কল্যাণ নিয়ে আমি আলোচনা করব, যেন শিক্ষার্থীদের বুঝতে, আন্ডারস্ট্যান্ডিং হতে কোনো ধরনের সমস্যা না হয়। এজন্য আমি বরাবরের মতো ভিডিও দিয়ে থাকি, যেহেতু সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেন আমাদের এই ভিডিওর মাধ্যমে তারা একটি শব্দ, একটি বাক্য হলেও শিখতে পারে, তাদের লেখনির মাধ্যমে যেন পরীক্ষার খাতায় একটি লাইন হলেও যেন সংযোজন করতে পারে। আমি এই উদ্দেশ্যে ভিডিওগুলো কি স্টুডেন্টের উদ্দেশ্যে, শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমার মন প্রাণ উজাড় করে ভিডিওগুলি দিচ্ছি, চেষ্টা করতেছি। ত্রুটি থাকতে পারে, কারণ মানুষ মাত্রই বলের ঊর্ধ্ব নয়। আমি একজন মানুষ হিসেবে হয়তো আমাদের ভুলও থাকতে পারে, কিন্তু সেদিক দিয়ে যথারীতি আমি চেষ্টা করতেছি যেন সঠিক কথাটা আমি উপস্থাপন করতে পারি। মানব কল্যাণের প্রধান সোপান হচ্ছে মানুষের সার্বিক প্রয়াস। যেমন প্রয়াসটা কি? জগতে আমরা লক্ষ্য করি সারা পৃথিবীতে মানুষ ছাড়া অন্য আমাদের চোখে, এই যে চর্মচক্ষু বলা হয় এটাকে, এই চোখে আমরা যে সমস্ত প্রাণী দেখি তারা হয়তো আমাদের মতো মিল কারখানা, ইন্ডাস্ট্রি
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডা ইত্যাদি ওরা তৈরি করতেছে না। কিন্তু মানুষ বৃহত্তর স্বার্থে সামাজিক, ধার্মিক, আর্থিক বিভিন্ন ক্ষেত্র প্রসারিত করতে গিয়ে আমরা বিভিন্নভাবে মানুষের সার্বিক প্রয়াস লক্ষ্য করি। এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে কি, এই সার্বিক প্রয়াস প্রচেষ্টা আমি আপনার জন্য এতটুকু করতে পেরেছি, আমি আপনার জন্য এটা কি চেষ্টা করতে পারি? আরেকজনকে আমি কি একটু সহায়তা করতে পারি? একটা রোগীর পাশে দাঁড়াতে পারি? বিশ্ব মানবতার পাশে দাঁড়াতে পারি? একটি দেশ, একটা বিশ্ব, বিভিন্ন জায়গায় মানবতা আক্রান্ত হচ্ছে, সেখানে আমি কি সেভাবে তাদের পাশে আমি দাঁড়াতে পারি? এই ধরনের একটা চিন্তা ভাবনা, এটা হচ্ছে কি সার্বিক প্রয়াস। দাঁড়ানো ফাড়ানোটা এটা আস্তে আস্তে পরের বিষয়। কিন্তু আমি সেক্ষেত্রে হয়তো আমার চিন্তাধারা, তাদের জন্য আমি আফসোস করতে পারি, তাদের জন্য চিন্তা করতে পারি, তাদের জন্য আমি হেল্প করতে পারি, কথা দিয়ে, কাজ দিয়ে, কর্ম দিয়ে আমি একটা প্রেক্ষাপটে, তাদের প্রেক্ষাপটে আমি উপস্থিত হতে পারি। হ্যাঁ, সেটাই হচ্ছে সার্বিক প্রয়াস। তবে এখানে একটা বিষয় হচ্ছে, রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব হচ্ছে জাতিকে আত্মমর্যাদাশীল বা মর্যাদা সম্পন্ন করে গড়ে তোলা। এটা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের দায়িত্ব কি? একটি রাষ্ট্রের মূল ভিত্তি হচ্ছে কি, তাদের অর্থনৈতিক, আর্থসামাজিক উন্নয়ন, সেখানে অবকাঠামো উন্নয়ন। যেমন আমরা পৃথিবীতে বেশ কিছু কান্ট্রি আমরা, যেমন সুইজারল্যান্ড, সেখানে অপরাধী ধরার জন্য পুলিশ মুখিয়ে থাকে না, যেহেতু অপরাধ না করার চেষ্টা তারা বেশি। তারা সকালবেলা উঠে ভালো কাজ কোনটি করবে এবং সেটা আগেই চিন্তা করবে। আমি যদি, বা আমার ক্ষেত্রে আমি প্রতীকী চরিত্র মনে করি, আমি যদি আজকে রাত্রে সিদ্ধান্ত দিই আগামীকালকে আমি ভালো হয়ে চলবো, ভালো কাজ করব, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এই যে আমরা ছোটবেলা পড়তাম কত সুন্দর কবিতা, তো এই যে কথাগুলো কিন্তু আমরা কবিতার জন্য পড়ি না, কর্মের জন্য পড়ি। আমাদের বাংলাদেশের যে শিক্ষার্থীরা, যেমন বাইরের কান্ট্রিতে যেমন শিক্ষার্থীরা যে, হ্যাঁ, পার্ট টাইম জব তারা করে, তাদের মননশীলতা, তাদের দক্ষতা এটা দেখিয়ে দেয়। তা আমরা নিজেরাই চিন্তা করি, আমাদের শিক্ষার্থীবৃন্দ যারা আছেন, এরা কি সারা রাত দিন লেখাপড়া করেন? তারা কি গবেষণা করেন? এ প্লাস পাচ্ছে, এটি দিয়ে আমাদের কি সান্ত্বনা? আমরা যারা মা বাবা আছি, আমরা করে আমার সন্তান এ প্লাস পাচ্ছে। এই এ প্লাস পাওয়াটা কি আর্থসামাজিক আত্মমর্যাদা? আমরা এটা মনে করি না। কারণ একজন স্টুডেন্ট যখন এ প্লাস প্রাপ্তি হবেন, সেখানে তার জন্যে সমান্তরাল ট্রেনের লাইনের মতো একটা লাইন এ প্লাস, আরেকটা লাইন লেখাপড়া, লেখাপড়ার ধার এবং কুর্দার লেখনী থাকতে হবে, পড়াশোনা করতে হবে। তাকে আর্থসামাজিক প্রয়াস, আত্মমর্যাদা, সেলফ কনফিডেন্স, এই বিষয়টা তাকে কিন্তু তৈরি করতে হবে। মাস্টার ডিগ্রি পাস করার পরেও সে যদি মনে করে যে আমি এখনো ছোট, মা বাবার আদরের সন্তানটি, তা হবে না। মা বাবাকে সহায়তা করার জন্য হাত বাড়িয়ে দিতে হবে। এলাকাবাসীর সহায়তার জন্য রাস্তা পার হতে পারতেছে না, এতটুকু কি ইট নেই, সেখানে কোনো কনক্রিট নেই, ১০ জন মিলে সেখানে সবার সহযোগিতায় সেখানে একটা রাস্তা তৈরির, ছোটখাটো একটা সাঁকো তৈরির কাজ আমরা করতে পারি, পারাবারের জন্য একটা নৌকা দিতে পারি। তো এই একটা জাতি কখন আত্মমর্যাদাশীল সম্পন্ন হয়? যখন একটা জাতি সে নিজেকে চিনবে যে আমরা একটা গৌরবান্বিত জাতি। এই জিনিসটা সকলের ভিতরে আসতে হবে, একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে সুইপার পর্যন্ত। কলেজের অধ্যক্ষ,
বা প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে যে কোনো প্রতিষ্ঠানের প্রধান থেকে লাস্ট পর্যন্ত। তা আমি কিভাবে সৎ থাকতে পারি? আমার কতটুকু দরকার? আমার কাছে আমার হাত দিয়ে বাংলাদেশ কতটুকু নিরাপদ? এই জিনিসটা আমাকে আগে অল্প তুষ্টি জিনিসটা ভাবতে হবে। পরিমিত চিন্তা ভাবনা, নিয়মিত ব্যায়াম, ভালো চিন্তাধারা, সহায়তা, এগুলো যদি একটি জাতির ধীরে ধীরে যদি গড়ে ওঠে, সেই জাতিটির ভিতটা এতই মজবুত হয়, সেই জাতি একদিন আত্মমর্যাদাশীল সম্পন্ন হবে। যেমন আমরা বলি, এটা আমি মিথ্যাও তথ্য দিচ্ছি না, আগেকার সময়ে মানুষগুলো নকল করত। এখন কি নকল আছে? এখন স্টুডেন্টগুলো চিন্তা করে যে তারা পড়ালেখা করবে, পরীক্ষা লিখবে। তাইলে এখন এই যে তাদের লেখাপড়ার প্রবণতাটা, এই জাতিটার ভিতরে কিন্তু ভবিষ্যৎ সুন্দর জাতি কিন্তু নিহিত আছে। এটাকে আমরা নষ্ট করতে পারি না। তার কারণ হচ্ছে এই জাতি দিয়ে, অর্থাৎ বর্তমান প্রজন্ম দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে, দেশ গড়ে উঠবে, সমাজ গড়ে উঠবে, বিশ্ব গড়ে উঠবে। কারণ এদেরই মাঝে নিহিত রয়েছে একটি জাতির যে কর্ণধার কে হবেন, কিভাবে হবেন। কারণ ম্যান ইজ মর্টেল, নট ইমর্টেল। মানুষ মরণশীল। মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, পৃথিবীর মায়ের ত্যাগ করে চলে যাবে। হ্যাঁ, কিন্তু তার কথাটা থেকে যাবে। এই লোকটা কেমন ছিল? এরকম ভালো ছিল। এরকম কেমন ছিল? এরকম দুর্নীতিবাদ ছিল। এরকম কেমন ছিল? সোর ছিল, সন্ত্রাসী ছিল। হ্যাঁ, একজনের কারণে ১০ জন নষ্ট হয়ে যেত। ত্রাস ছিল। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। শিক্ষিত লোক ছিল কিন্তু সুশিক্ষা ছিল না। সুশিক্ষিত ছিল বরং স্বশিক্ষা ছিল না। নিজে নিজে শিক্ষা গ্রহণ করা। যেমন আমরা আমাদেরকে যে বড়দের সালাম করতে হবে, হ্যাঁ, এটা আমাদের মা বাবারা ছোটকাল থেকে শিখিয়ে দিয়েছিল। এখন কি আমাদেরকে শিখাতে হচ্ছে? বড়দেরকে ইজ্জত করা, শ্রদ্ধা করা, সম্মান দেওয়া, আরেকজনের প্রতি প্রাধান্য দেওয়া, পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, অগ্রাধিকার দেওয়া। হ্যাঁ, তাহলে এইটা কে শিখায়? এটা হচ্ছে স্বশিক্ষা। তো এখন এজন্য যা রাষ্ট্রের বৃহত্তম দায়িত্ব হচ্ছে জাতিকে আত্মমর্যাদাশীল হিসেবে সম্পন্ন করে গড়ে তোলা। এটা কিন্তু রাষ্ট্রপ্রধান যারা আছেন, যারা মন্ত্রীবর্গ আছেন, যারা এই নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন দিক দিয়ে নেতৃত্ব দিতে চান, তাদেরকে এটা নিয়ে একেবারে নিচে পর্যায়ে পর্যন্ত, অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তাদেরকে এই বিষয়ে ভাবতে হবে। না হলে এই জাতি কখনো আত্মমর্যাদাশীল হবে না। নাহলে ঘুমের ঘরে থাকবে। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। হ্যাঁ, তো এখানে এখনো এই পাঞ্জেরি কান্ডারি এখনো উঠতেছে না। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। পাঞ্জেরি কিন্তু পাঞ্জেরি মানে কান্ডারি। তিনি এখনো উঠে আসতেছে না। তার কারণ হচ্ছে আমরা যদি না জাগি ম্যাম, কেমনে সকাল হবে? আমিও না জাগলে, আপনিও না জাগলে, সেও না জাগলে, ওইও না জাগলে কে জাগবে? এখানে আমি আরেকজনের জাগার দিকে তাকিয়ে দেখি আমরা। সেটা সেই ক্ষেত্রে কখনো আত্মমর্যাদাশীল জাতি হবে না। এরপরে হচ্ছে মানুষকে বেড়ে উঠতে হবে মানবিক বৃত্তির বিকাশের পথে। বৃত্তির বিকাশ মানে এই যে সুপ্ত প্রতিভার অধিকারী। আমরা গল্প শুনতে ভালোবাসি। মার্ক জুকারবার্গ, বিল গেটস, ইলন মাস্ক, হ্যাঁ, পৃথিবীর সেরা সেরা ধনী, আদানি গ্রুপ, হ্যাঁ, সুলতান হাসান আল বালকিয়া। আমরা বড় বড় নামজাদা বড় বড় ধনীদের নামগুলো আমরা শুনতে আমাদের ভালো লাগে। কিন্তু এখানে একটা বিষয় আছে জড়িত। সেই বিষয়টা হচ্ছে কি, ছোট্ট থেকে মানুষকে বেড়ে ওঠার একটা স্বপ্ন দেখতে হবে। আমি একটা জিনিস লক্ষ্য করি, সেটা হচ্ছে একজন, তিনি গার্মেন্টসের মালিক হবেন। তিনি যদি চিন্তা করেন যে না, তিনি স্টুডেন্ট, ইন্টারমিডিয়েটে পড়ে, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে পড়ে, সেক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট চিন্তা করে যে না, আমি একটা আগে ছোট একটা টেলার্স করি,
কারণ আমার পড়া তো ডেইলি আমি ৪ থেকে ৫ ঘন্টা পড়লে হবে। বাকি যদি আমি ৬-৭ ঘন্টা যদি টেইলারিং এর কাজে যদি যোগদান করি, সেক্ষেত্রে আমার জন্য কি হতে পারে আমি একটু দেখি। তখন তিনি কি করলেন? একেবারে ভালো সবচাইতে ভালো উদ্যোগটা আমাদের দেশে কারা এগিয়ে আছে তিনি ফলো করলেন তাদেরকে, তাদের সেলায় বিভিন্ন একটা দেওয়ার পরে তার একটা পরিচিতি লাভ করতেছেন। দেখতেছেন ধীরে বড় হচ্ছেন। বড় হতে হ্যাঁ, ১০ টা মেশিন হলো। ১০ টা থেকে আরো উদ্যোগ গ্রহণ করলো। উদ্যোগ গ্রহণ করার কারণে ১০০ টা মেশিন হলো। তো এভাবে আন্তর্জাতিক মানুষ হিসেবে তিনি চিন্তা করলেন, আমি এই যে আগামী বিশ্বকাপের জার্সিগুলো আমি দিব। এখন আমাদের কোরিয়ান, চায়না এপিজেড, কেপিজেড, সিপিজেড বাইরে থেকে এসে আমাদের দেশে কি করতেছে? ব্যবসা করে চলে যাচ্ছে। আর আমরা তাদের ওখানে ১০-১৫ থেকে ২০,০০০ টাকা চাকরি করতেছি। আর বাইরের দেশের লোকেরা এসে ৫ থেকে ৬ লাখ, ১০ লাখ টাকার চাকরিগুলো তারা করতেছে। আমরা আমরা কোন ধরনের? আমাদের কি সে প্রতিভা নেই? ওই যে ক্রিয়েটিভিটি, ছোটকাল থেকে আমরা সেটা শিখতে পারিনি। আমি আমার ক্লাসে বারবার বলি, আগে বলি যে তোমরা একটু সুন্দর করে উঠো আবার বসো। একটু হাত ঝাড়া দাও, একটু নাড়া দাও। তার কারণ হচ্ছে তোমার যে বাসা থেকে এসেছো, বাড়ি থেকে এসেছো, জার্নি করে আসছো, এটা একটু চলে যাক। কিছুক্ষণের জন্য তুমি একটু কি হোক, জাস্ট ফর প্লেজার, রিডিং, তোমার পড়াটা একটু কি আনন্দিত হোক, তোমার আনন্দদায়ক হোক। এই আমি ১০ মিনিটের জন্য তাদের জন্য আনন্দ দিয়ে থাকি। তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ডস অফ মোটিভেশন। তাদেরকে মোটিভেট করতে হবে। একজন শিক্ষকের কাজ হচ্ছে মোটিভেট করা। আমরা হচ্ছে ঝর্ণা দ্বারা, ঝর্ণার মতো পানি ধীরে পড়বে, সেখান থেকে নদী হয়ে সমুদ্রে পড়বে। সমুদ্র হচ্ছে আমার স্টুডেন্টরা, আমার ছাত্রছাত্রীরা, সারা দেশের ছাত্রছাত্রীরা। আমি প্রতীকী শিক্ষক। অর্থাৎ এখানে সারা দেশের শিক্ষার্থীর উদ্দেশ্যে আমি কথাটা বলতেছি। একজন শিক্ষক ঝর্ণা দ্বারা ভূমিকা পালন করবেন, আর শিক্ষার্থীরা কি সমুদ্রের ভূমিকা পালন করবেন। একজন শিক্ষক তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, মাদ্রাসা শিক্ষক, ইফতেহার শিক্ষক, মক্তবের শিক্ষক, তার স্টুডেন্ট কিন্তু প্রধানমন্ত্রী। এরকম না? তাহলে একজন নদী আর একজন সমুদ্র। আশা করি বুঝতে পেরেছি। সেক্ষেত্রে মানবিক বৃত্তির বিকাশ দিয়ে আমি আরেকটু বুঝে যাচ্ছি, সেটা এটা একটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। এটা একটা বড় ধরনের একটা ম্যাটার। তার কারণ হচ্ছে মানবিক বৃত্তির বিকাশ। আমার একজন স্টুডেন্ট এসে বললেন, স্যার আমার একটু ভালো মুরগির ফার্ম আছে। আমি বললাম কিভাবে হলো? আমার বাবা আমাকে সহায়তা করেছেন, আমি এটা ডেলি ৪ থেকে ৫ ঘন্টা দেখি। আমার মা বাবা মানে আমাকে হেল্প করেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আমি বললাম, তুমি তো একজন ভালো উদ্যোক্তা। আমি তো খুব খুশি হয়েছি। হ্যাঁ, আরেকজন বললেন যে আমার কি দেশি মুরগির ফার্ম। আর এই যে মানুষের মনোবৃত্তিটা, অথবা একজন কবি হতে যাচ্ছেন, তিনি লিখবেন, পেপার পত্রিকায় বিভিন্ন অংশে লিখবেন, তার মনোবৃত্তিটা প্রকাশ করবেন। ঔপন্যাসিক হবেন, লিখবেন, ছোট গল্পকার হবেন, লিখবেন। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে কি করতে অ্যাডজাস্ট করতে হবে ধীরে। কিন্তু একদিনে তো সম্ভব না। একদিনে তো আমরা রবীন্দ্রনাথ হতে পারি না, নজরুল হতে পারি না। একদিনে আমরা তো বিল গেটস হতে পারি না। বিল গেটস হতে হবে না, কিন্তু আমাদের মাইন্ড বিল গেটস হতে হবে। আমাদের অন্তর হতে হবে যে বিল গেটস, মার্ক জুকারবার্গ। হ্যাঁ, তা এখন আমরা একটা কথা বলি যে আমাদের অন্তরে যে সে বড়, সে অনেক বড়। প্রত্যেক মানুষ সমাজের সাথে সম্পর্কিত। মানুষ মাত্রই সমাজ, সোশ্যাল ওয়ার্ক। একজনের সাথে একজন সমাজ। যেমন ডাক্তার একজন রুগী দেখেন, যেমন একটি লতা মাটির সাথে সম্পর্কযুক্ত। মাটি না হলে লতাটি কখনো উপরে উঠতে পারে? রুগী না থাকলে তিনি ডাক্তার হবেন, ছাত্রছাত্রী না থাকলে শিক্ষক হবেন, কৃষক না থাকলে ধান ক্ষেত হবে, পাট ক্ষেত হবে, তরিতরকারি ক্ষেত হবে? হবে না। মাছ চাষ হবে? হবে না। এগুলি শস্যের শিল্পী, মাছের শিল্পী। ওরা মাছ কিভাবে করে উৎপাদন করে ওখানে বড় করবে, তিনি চিন্তা করতে পারতেছে, আমি পারতেছি না, আরেকজন পারতেছে না।
এখানে সবাই প্রতিটি ক্ষেত্রে একজন শিল্পী। এরপরে হচ্ছে এজন্য সমাজের সাথে মানুষ যেমন আমরা দেখি যে সম্পর্কিত সামাজিক সম্পর্কিত কি এটা সম্প্রীতি বন্ধনের মাধ্যম। একটা সামান্য একটা আইল, হ্যাঁ, ১ ফুটের একটা আইলের জন্য ৩০ বছর ধরে মামলা। এই মামলাতে বহন করতে গিয়ে কয়েকজনের কি প্রাণহানিও ঘটে যাচ্ছে। সামান্য একটা আইল। না, বলা-বলি করে তোমাদের অর্ধেক আমাদের অর্ধেক। হয়ে গেল। বিচার মানি, তাল গাছটা আমার। এই জিনিসটা তো হলে হবে না। অর্থাৎ সমাজকে মেনে নিতে হবে। সমাজের দায়বদ্ধতা আমাদের উপর আছে। সংকীর্ণতা গোড়ামি মুক্ত উদার মানসিকতা হলো মুক্তবুদ্ধি। মুক্তবুদ্ধির অবশ্যই উনি আবুল ফজল, তিনি মুক্তবুদ্ধির একজন ধারক বাহক। তো বিভিন্ন সংকীর্ণতা গোড়ামি মুক্ত এটা একটা বিশাল বিষয়। তবে আমি একটা কথা বলছি ব্রড মাইন্ডনেস, মানে যেমন প্রতিবেশীর প্রতি সদ আচরণ। দেখতে পাচ্ছে আমার প্রতিবেশী তার কোনো খাওয়া দাওয়ার আজকে নেই, রেডি নেই, সেখানে মানে একটা বাটি করে তার জন্য কিছু তরি তরকারি পৌঁছে দেওয়া। হ্যাঁ, রমজানের সময়, হ্যাঁ, যাদের অবলম্বন আছে তারা যেন একটু কিছু দান করতে পারে। এই সমস্ত এগুলো হচ্ছে গোড়ামি মুক্ত সংকীর্ণতা। সেখানে সংকীর্ণতাকে ধর্মীয় গোড়ামি মুক্ত হতে হবে। যেমন হিন্দু, মুসলিম, হ্যাঁ, বৌদ্ধ, মানে এক সমাজে বসবাস এরকম বাংলাদেশে অহরহ ঘটা। এটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ। এটা আমাদের সকলকে, শুধু মুসলমানদেরকে নয়, বিভিন্ন ধর্মের লোকদেরকে, সম্প্রদায়ের লোকদেরকেও এটা কিন্তু আগে মাথায় আমার বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসবো। যার দেশ তাকে ভালোবাসতে হবে। তার কারণ হচ্ছে সে তখন তিনি গোড়ামিমুক্ত সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারবেন। নিজে নিজে চিন্তা করতে হবে আমি আরেকজনের, আমি কিন্তু সেখানে সেখানে আরেকজনের কথায় আমি কখনো কি হতে পারি না, ডাইভার্ট হতে পারি। যেহেতু আমার স্রষ্টা আমাকে কি নলেজ দিয়েছেন, স্রষ্টা আমাকে কি দিয়েছেন, নলেজ দিয়ে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞানই শক্তি। জ্ঞান শক্তি তখনই হবে যখন আমি কাজে লাগাবো, আপনি কাজে লাগাবেন, আরেকজন কাজে লাগাবে, তখনই জ্ঞানী শক্তি হবে। এরপরে হচ্ছে বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না। ডিভাইডেড, এই যে বললাম যে ধর্মের সাথে এক একটি ধর্মের সাথে ঘৃণা সৃষ্টি করা, বৈষম্য সৃষ্টি করা, এ ধরনের হবে না। পরস্পরের সহানুভূতি, কারণ একজনের ধর্ম আরেকজন পালন করবে, যার যার ধর্মে সে পালন করবে, যার যার আচার রীতি। মুসলমানরা মসজিদে যাবে, হিন্দুরা মন্দিরে যাবে, আর অন্যরা বৌদ্ধরা বৌদ্ধের প্যাগোডা যাবে। এরকম একটা ভাগ আছে, যার যার অনুযায়ী তিনি পালন করবেন। কিন্তু আমরা বাজার, অনেক সময় খাওয়া দাওয়া, বিভিন্ন সময় উঠা বসা, আমরা চাকরি বাকরি সব আমরা একসাথে করব। তার কারণ হচ্ছে কি, বিভক্তিকরণের মনোভাব নিয়ে কখনো সমাজ, দেশ, জাতি কখনো এগোতে পারে না। আর এটাতে কোনো কল্যাণ বয়ে আনা যায় না। তাহলে সুতরাং মানব কল্যাণ হলো এক জাগতিক মানব ধর্ম, শুধু বাংলাদেশের নয়, জাগতিক, গোটা বিশ্ব, বৈশ্বিক, গ্লোবালাইজেশন। এখানে গ্লোবাল আইডিয়া, গ্লোবাল থিং, যে বৈশ্বিক চিন্তাধারা, অর্থাৎ তার মানে মহৎ চিন্তা ভাবনা করা, মানুষের স্বাভাবিক অধিকার নিয়ে স্বীকৃত ও তার প্রতিষ্ঠা প্রদান করা। কারণ মানুষের আছে অসীম ও অনন্ত সম্ভাবনার বীজকে স্ফুরণের মাধ্যমে সুযোগ দেওয়া, ক্ষেত্র রচনায় সাহায্য করা। কারণ মানুষ হচ্ছে সম্ভাবনার বিশাল একটা বীজ। কারণ হচ্ছে এমন একটা জীব যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব যাকে বলা হয়, সেই মানুষগুলো চিন্তা করার কারণে আজকে রকেট আবিষ্কার হচ্ছে, পারমাণবিক আবিষ্কার হচ্ছে, পারমাণবিক বিদ্যুৎ আবিষ্কার হচ্ছে, বিদ্যুৎ আবিষ্কার হয়েছে, হ্যাঁ, মানে বুলেট ট্রেন আবিষ্কার হচ্ছে, টানেল আবিষ্কার হচ্ছে, হ্যাঁ, এগুলো কিন্তু চিন্তা করা যেত না। বিরাট বিরাট সেতু নদীর উপরে যাচ্ছে, তার কারণ হচ্ছে চিন্তাধারার ফসল। তা আমরা যদি একবার তাকিয়ে দেখি এই যে এই সেতুটা কিভাবে নির্মাণ করলো, একজন ইঞ্জিনিয়ারের ম্যাপে, তার ব্রেনে, মেমোরিতে কিভাবে আসলো। এই যে মানুষের একটা স্বপ্ন, যে কোনো মানুষের একটা আগে স্বপ্ন রোপণ করত। ডক্টর আব্দুল কালাম, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, তিনি বলছেন যে
এমন স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না। আমি কিভাবে আমার যে এই পরিকল্পনা বাস্তবায়ন করব, আমার এই সৎ পরিকল্পনা আমি কিভাবে বাস্তবায়ন করব, একটা ক্রাইটেরিয়া, একটা আইডিয়া, এই মেমোরি জানতে হবে, একটা চক আঁকতে হবে, এই মেমোরি থেকে আবার আমার ডায়েরিতে তুলতে হবে, এবং সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। ভালো মানুষ থেকে আমাকে পরামর্শ চাইতে হবে, অ্যাডভাইস দিতে হবে। যারা সফল হয়েছে তাদের কাছে দ্বারস্থ হতে হবে, আমি কিভাবে সফল হতে পারি। যারা A+ পেয়েছে তাদের কাছে যেতে পারি। আমি স্টুডেন্ট, আমি যাব, আমি কিভাবে, আমাকে একটু সাহায্য করুন, আমি কিভাবে A+ পাবো অল বিষয়ে। একজন সায়েন্স থেকে A+ হয়ে সায়েন্সের স্টুডেন্ট কাছে যাবে, কমার্সের স্যারদের সাথে পরামর্শ করতে হবে, প্রশ্ন করতে হবে। এই যে গুড আইডিয়া সংগ্রহ করতে হবে, এগুলো এগুলো কেউ কাউকে শিখিয়ে দেয় না, নিজে নিজে চিন্তা করতে হবে। এখন আমরা যদি আমাদের প্রতিভাকে বিভিন্ন গেমিং ওয়ার্ক অ্যাক্টিভিটিসে যদি আমরা কাজে দিই, ফ্রি ফায়ার, বিভিন্ন সেই বিভিন্ন পাবজি বাবজি বিভিন্ন আছে না, এগুলোতে যদি আমরা আমাদের ব্রেনটা, এই যে কোষগুলো নষ্ট করে ফেলি, তাহলে আমরা যখন 40 যখন স্টুডেন্টগুলো যখন পরিণত হবে, তখন ধীরে ধীরে তার কি চোখের যে শক্তি আছে, একটা পাওয়ার আছে, এই যে এখানে আয়ের যে কন্ট্যাক্ট করা, যে দেখা, চারিদিকে যে স্ন্যাপ, এখানে আই স্ন্যাপ আছে, এটা নষ্ট হয়ে যাবে। তার হিয়ারিং এর যে ক্ষমতা আছে, এটা ধীরে ধীরে লোপ পাবে। ব্রেনের যে কোষ আছে ধীরে ধীরে কালচে হয়ে নষ্ট হয়ে যাবে। তখন কি হবে? মাতাল হয়ে যাবে। এখন মা বাবা চিন্তা করবে আমার এই ছেলেটা খুব ভালো ছিল, হঠাৎ করে কি হয়? কিন্তু সে কি করতেছে মা বাবা তো জানে না, ফাঁকি দিচ্ছে। সে দিন রাত 24 ঘন্টা লেখাপড়া বাদ দিয়ে ভালো থিঙ্ক না করে সে ওই সমস্ত অনলাইন গেমের দিকে ঝুঁকে গেছে, যার কারণে গিয়ে তার প্রতিভাটা অকালে নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটি গোলাপ যখন আমরা সুন্দর লাগে, গোলাপ আমরা দেখেছি, গোলাপ আমরা চোখে দেখি ভালো লাগে, গোলাপের সুগন্ধি খুব কি একেবারে সুবাস, কিন্তু আমরা কখনো পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে গোলাপের সুগন্ধি দেখেছে? কেউ দেখেছে? অনুভব করতে পেরেছে, বুঝাতে পারবে না সুগন্ধিটা কিরকম, কারণ এটা অনুভবের বিষয়। এজন্য মানুষের ব্রেনটাও শিব অনুভবের বিষয়, বুঝতে পারবে না তার স্ট্রাকচার, ব্রেনের যে স্ট্রাকচার, গঠন প্রণালীটি কিরকম, এটা ডাক্তাররা বুঝবেন। কিন্তু সেক্ষেত্রে স্ট্রাকচারগুলো নষ্ট করে ফেলে যে আনুষাঙ্গিক কি টেনশন। আর আমাদের বাংলাদেশের মানুষদের অযথা টেনশন বেশি, যে সামাজিক টেনশন বেশি, শুধু শুধু টেনশন না, এগুলো জেরে ফেলে দিতে হবে। কারণ আমাদের যদি সুন্দর মর্যাদার আসীন বা সমুন্নত মর্যাদা, মনুষ্যত্বের মর্যাদায় আমরা যদি কি আসীন হতে চাই, তাহলে এই সমস্ত বিষয়গুলো আমাদের থেকে জেরে ফেলে দিতে হবে। এখন আসি, এখন যেমন সেবাধর্মী রেড ক্রিসেন্ট সোসাইটি, রেড ক্রস, তাদের কাজ কি? তারা বিভিন্ন দেশে যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, যেমন মনে করো ফিলিস্তিন দেশ, এখানে যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, লেবাননে যুদ্ধ হচ্ছে, মায়ানমারে যুদ্ধ হচ্ছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে। সেখানে আমরা কিন্তু যুদ্ধের পরিধিটা আমরা লক্ষ্য করি না। আমরা হয়তো আর একটু সময় পাইছি, একটু পেপার পত্রিকা ভিডিওতে দুই একটা বোমার চিহ্ন দেখতেছি, পড়তেছে, কিন্তু কিভাবে যে সেখানে মানবতা বিপর্যয় হচ্ছে এটা কেউ ভেবেছে কি? কেউ কি ওখানে গেছে? সাংবাদিক পর্যন্ত মারা হচ্ছে, সেখানে কে যাবে? বিশ্ব মানবতা যেখানে হাহাকার, তার কারণ হচ্ছে কি? এই যে রেড ক্রস সেখানে গিয়ে দাঁড়াচ্ছে, আহত শিশু, বৃদ্ধ মানুষ, এদেরকে নিয়ে কি রেড ক্রস সোসাইটি বা বিভিন্ন সেবাধর্মী প্রতিষ্ঠানগুলো দৌড়ে যাচ্ছে, ইউনাইটেড নেশনস জাতিসংঘের কর্তৃক, হ্যাঁ, যারা ঘোষিত, তারা সরে। এটা এই সেবাধর্মী প্রশ্ন কেন হয়েছে? তার কারণ হচ্ছে এই সমস্ত কারণ, যে যুদ্ধ বিগ্রহের কারণে মানব কল্যাণের অন্তরায় হচ্ছে কি? যেমন অনেক সময় জাতি অন্তরায় হতে পারে, রাষ্ট্র অন্তরায় হতে পারে, সম্প্রদায়, গোষ্ঠীগত চেতনা। এটা যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য মানব কল্যাণের পরিবর্তে মানব ধ্বংসের আয়োজনটা আমরা করতে যাব। এই জন্য হেই
যুবকবৃন্দ, তরুণ তরুণীরা, আমি আহ্বান করব, মানব কল্যাণ প্রবন্ধ থেকে আমরা কি শিখলাম? এই বিষয় থেকে আজকে আমরা একটি বিষয় যে আমরা প্রথমে আপনি নয়, আমাকে দিয়ে শুরু হতে হবে। মানব কল্যাণ আমাকে দিয়ে শুরু করলে আমি মানি আপনি, আপনি মানি সে, আরেকজন, আমি, তুমিও, সে, আমরা, আমাদেরকে দিয়ে শুরু হতে হবে। সেই শুরুর আবেদন জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে, আন্তরিক অভিনন্দন।